আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্যাম্পাসে সহিংসতা, 5 বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত। নেপালে আবারও বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রী কার্কিকেও চায় না জেএনজি। ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট। শুল্ক না কমালে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে ভারতের, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 5 বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটিতে পড়াশোনা করতেন। কাউন্সিল অব কালচারাল রিলেশনস আইসিসিআর বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন ওই 5 বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা। প্রত্যক্ষদর্শী ও শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালায় ওই 5 শিক্ষার্থী। রড, ছুরি ও স্ক্রুড্রাইভার দিয়ে তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হামলায় শেষ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এসএমসিএইচে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই 5 শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল। এনআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই 5 বাংলাদেশি শিক্ষার্থীকে 2 সেমিস্টার অর্থাৎ 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। বহিষ্কারের এই 1 বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নেপালে আবারও রাজপথে নেমেছে জেএনজি বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীদের একটি শক্তিশালী অংশ। তরুণদের আইকন সুদান গুরুংয়ের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ শুরু হয়েছিল মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টনের আগে তাদের মতামত নেওয়া হয়নি, অথচ এই আন্দোলনের জোরেই কার্কি প্রধানমন্ত্রী পদে এসেছেন। নেপালের বিভিন্ন গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং স্লোগান দিয়ে কার্কির পদত্যাগ দাবি করে। তাদের ভাষ্য, আমাদের আন্দোলনের ফলেই এই সরকার গঠিত হয়েছে, তাহলে সিদ্ধান্তের সময় আমাদের পরামর্শ কেন নেওয়া হবে না? বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন গত সপ্তাহে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও। তাদের উপস্থিতিতে উত্তেজনা আরও বাড়ে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। গুরুং স্পষ্ট সতর্কতা উচ্চারণ করে বলেন, যদি তরুণদের উদ্বেগ উপেক্ষা করা হয় তবে তারা আবারও রাস্তায় নামবে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তার কথায়, আমরা চাইলে যেখান থেকে তুলেছি সেখান থেকেই এই সরকারকে নামিয়ে আনব। রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পদে ওম প্রকাশ আরিয়ালের নিয়োগ। গুরুং সহ আন্দোলনকারীরা অভিযোগ করছেন, আরিয়াল ভেতরের খেলায় নিজেকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করেছেন। শান্তি নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এই পদে নিয়োগের প্রশ্ন তাই এখন জনমতের কেন্দ্রে। এছাড়া সুশীলা কার্কি শপথ নিয়ে বিক্ষোভকারীদের বিচারের যে ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে আলোচনা। কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছিল জেএনজি আন্দোলনের চাপের মুখে। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন এবং একই সঙ্গে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পরে তিনি ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন, রমেশ্বর খানালকে অর্থ এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কিন্তু এই নিয়োগের সিদ্ধান্ত তরুণ সমাজে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেএনজি আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের এই দ্বন্দ্ব যদি সমাধান না হয় তবে নেপালের রাজনীতি আরও অনিশ্চিত হয়ে উঠবে। সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে সোমবার দেয়া রায়ে পুরো সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করতে অস্বীকার করা হয়েছে। এতে বলা হয়, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘন হবে। সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা সমপদমর্যাদার কর্মকর্তার হাতে দেয়া হয়েছিল। এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। তবে এই বিধানটি আপাতত স্থগিত করেছে প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চ। সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনের এই অংশেও স্থগিতাদেশ দিয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছেন, নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 22 মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আজ এই মামলায় রায় জানালেন সুপ্রিম কোর্ট। সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পর গত 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন 2025। ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে 9.4 লাখ একর জমি রয়েছে, যার আনুমানিক মূল্য 1.2 লাখ কোটি টাকা। এর ফলে ওয়াকফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। ভারতে 30টি ওয়াকফ বোর্ড রয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, নয়াদিল্লিকে শুল্ক কমাতে হবে, নইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞাসা করা হয়, ভারত, কানাডা ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র মূল্যবান সম্পর্ক নষ্ট করছে কিনা। জবাবে তিনি বলেন, সম্পর্ক একমুখী হয়ে গেছে। ওরা আমাদের কাছে বিক্রি করছে, কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ করে রেখেছে। তিনি বলেন, ভারত তাদের অর্থনীতিতে আমাদের প্রবেশ বন্ধ করে রেখেছে, অথচ আমাদের কাছে সব বিক্রি করছে। তবে মার্কিন বাজার তাদের জন্য পুরোপুরি উন্মুক্ত। লুটনিক আরও বলেন, ভারত বলে তাদের 140 কোটি মানুষ আছে, কিন্তু কেন 140 কোটি মানুষ সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে পারে না? এটা কি আপনাদের খারাপ লাগে না? তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, অথচ আমাদের ভুট্টা কিনতে চায় না। ভারত সবকিছুর উপর শুল্ক বসিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক কমাও, আমাদের যেমন ব্যবহার করো আমরাও তেমনি ব্যবহার করব। মার্কিন এই বাণিজ্য মন্ত্রী আরও বলেন, বছরের পর বছর অন্যায্য আচরণের সংশোধন করতে হবে, তাই আমাদের পাল্টা শুল্ক দিতে হবে যতক্ষণ না এই সমস্যা ঠিক হয়। প্রেসিডেন্টের মডেল এটাই, এটা মেনে নাও, নইলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।